এবং হচ্ছে সেই সাথে নিউক্লিয়াস সম্পর্কে পড়বো। এ পর্যন্ত আমরা আসবো, ঠিক আছে? তো এভাবে করলে ক্লাস মানে রেকর্ড দিইনি, দিয়েছেন না? এটা কি রেকর্ডিং ক্লাসে পরে এটা কি সাইডে উঠে থাকবে? তাহলে এটা নিচে নামায় দেন যাতে পুরোটা বোর্ড দেখতে পারে, এরকম আর কি। এটা নিচে নামায় দেন তো, হ্যাঁ এক পাশে হয় যেভাবে দিয়ে দেন তো। স্পিকার ফিরে দেন, স্পিকার ফিরে দিয়েছিলাম। আচ্ছা আমি ক্লাস শুরু করছি। প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের পার অক্সিজম। পার অক্সিজমটা কি? এটা হচ্ছে সমস্ত কোষে আমরা এটা পাই। এটা হচ্ছে একটা কোষের মধ্যে অবস্থিত একটা আবরণী দ্বারা আবৃত গোলাকার একটা কোষীয় অঙ্গাণু, যেটার মধ্যে কিনা কিছু এনজাইম থাকে, এবং সেই এনজাইমগুলো হচ্ছে তোমার ক্রিস্টাল আকারে থাকে। ক্রিস্টাল জিনিসটা কি? ক্রিস্টাল মানে হচ্ছে চিনি, যেরকম চিনি বা হচ্ছে লবণ, বা যে আমরা যে কানে দুল পড়ি ওরকম পাথরের মতো, এরকম হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল আকৃতি। তো এরকম ক্রিস্টাল আকারে যখন একটা কোষীয় অঙ্গাণুর ভেতরে থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে, ওই কোষীয় অঙ্গাণুটাকে বলা হচ্ছে কি পার অক্সিজম। এখানে এই পার অক্সিজমটা প্রথম আবিষ্কার করেছিলেন, তার বিজ্ঞানী নাম হচ্ছে ক্রিস্টিয়ান দা দুভে। সালটা ছিল হচ্ছে 1967 সালে উনি প্রথম এটা আবিষ্কার করেছিলেন। তো এই পার অক্সিজনটা তাহলে আমরা কোথায় পাচ্ছি? তাহলে বললাম যে সমস্ত জীবের কোষে আমরা পাচ্ছি, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, সব সব জায়গাতেই পাচ্ছি। কেবলমাত্র এটাকে আমরা মানে বেশি পাচ্ছি যেখানে, সেটা হচ্ছে তোমার প্রাণীর যে লিভারের কোষ আছে এবং হচ্ছে কিডনির কোষ আছে, সেখানে হচ্ছে আমরা এটাকে বেশি পাচ্ছি। এখন এই যে পার অক্সিজনটা আছে, এটার দেখতে কিরকম? পার অক্সিজনটা হচ্ছে তোমার দেখতে এরকম গোলাকার থাকে, বা এটা উপবৃত্তাকার হতে পারে, বা এটা ষড়ভুজ আকৃতি। ষড়ভুজ মানে কি? 6টা বাহু দ্বারা যে একটা আকৃতি, বেঞ্জিন স্ট্রাকচার যেটা, ওরকম ষড়ভুজ আকৃতিরও এটা হতে পারে। তো এখন যেটা দেখবো, পার অক্সিজমের গঠনটা আমরা দেখব, ভৌত গঠনটা। বললাম যেটা হচ্ছে গোলাকার এবং হচ্ছে বাইরে একটা আবরণী থাকে। এটা যে বাইরের আবরণীটা আছে, বাইরের আবরণীটা হচ্ছে তোমার দ্বিস্তর বিশিষ্ট লিপিড দিয়ে গঠিত। হ্যাঁ, আচ্ছা তোমাদের জন্য একটা ঘোষণা ছিল, তোমরা কিন্তু কখনোই কোনো ক্লাসে তোমাদের ভিডিওটা অন রাখবা না। কোনো ক্লাসেই যেন ভিডিও অন না থাকে তোমাদের। আচ্ছা আমরা পড়ছিলাম পার অক্সিজমের গঠনটা পড়ছিলাম, বললাম যে এরকম একটা আবরণী থাকে, এক স্তর একটা আবরণী, আবরণীর একটা লেয়ার থাকে। এই যে একটা লেয়ার বিশিষ্ট আবরণী যেটা আছে, এটাকে যদি আমরা ডিপলি দেখি, দেখবো এটা স্ট্রাকচারটা এরকম। এটা হচ্ছে তোমার লিপিডের যে বাই লেয়ার আছে সেটা দিয়ে গঠিত। কিরকম? আমরা যখন প্লাজমা মেমব্রেনের গঠন দেখেছিলাম, সেখানে স্যার তোমাদের দেখিয়েছিলেন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল দেখিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই? সেই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে যেরকম এরকম ফসফোলিপিডের কোড ছিল, এরকম ঠিক এক্স্যাক্টলি এরকম লিপিডের বাই লেয়ার দিয়ে গঠিত। আবার এই আবরণীর বাইরে এরকম দেখবা ছোট ছোট এরকম কিছু দানার মতো গোলাকার জিনিস দেখা যায়। দানাগুলা কি? এগুলা হচ্ছে এই যে প্লাজমা মেমব্রেনের মধ্যে আমরা বলেছিলাম যে প্রোটিনগুলা এখানে ভেসে থাকে, এখানে কিন্তু বাইরে হচ্ছে এরকম কিছু প্রোটিন এখানে লেগে থাকতে পারে। এই ফসফোলিপিড লেয়ার যেটা আছে এটার মধ্যে গ্রথিত অবস্থায় প্রোটিন থাকতে পারে, বা উপরের দিকে সারফেসে প্রোটিনটা থাকতে পারে। সেই প্রোটিনটার কাজ কি? প্রোটিনটার কাজ হচ্ছে যাতে বাইরে থেকে কোনো পদার্থ যাতে সহজেই এই পার অক্সিজেনের ভিতরে প্রবেশ করতে পারে। প্রোটিন হচ্ছে ওই ভেতর থেকে বাইরে কোনো জিনিসকে পাঠাতে সাহায্য করে, বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করাতে সাহায্য করছে। তাহলে এটা ছিল তার আবরণী। এরপরে ভেতর দিকে দেখো, ভেতর দিকে হচ্ছে একটা জেলির মতো আমরা একটা কাঠামো দেখতে পাবো, যেটা হচ্ছে জেলির মতো থকথকে একটা কাঠামো দেখতে পাবো। এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ডট ডট দিয়ে যে এলাকাটা বোঝানো হয়েছে ম্যাট্রিক্স। আর ডট দেওয়া হয়েছে কেন? এটা বোঝানোর জন্য যে এই যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে দানাদার। এখানে কিছু তোমার মানে দানা জাতীয় জিনিস থাকে এখানে। তাহলে বাইরে একটা আবরণী, ভেতরে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ভেতরে এখানে একটা প্রকোষ্ঠ থাকে, যে প্রকোষ্ঠের মধ্যে এই পার অক্সিজমের মধ্যে যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলা ক্রিস্টাল আকারে থাকে। এই জন্য আমি মাঝখানে লিখে রেখেছি যে ক্রিস্টাল কোর।
এই ক্রিস্টাল কোলগুলো দেখো, দেখলে বোঝা যাচ্ছে যে একবারে পাথরের মতো শক্ত হয়ে আছে এরকম কিছু জিনিসগুলো। কি জিনিসগুলো হচ্ছে এক ধরনের হাইড্রোলাইটিক এনজাইম, যারা পানিতে বিশ্লিষ্ট হতে পারে এরকম কিছু হাইড্রোলাইটিক এনজাইম। এখানে এখানে যে এনজাইমগুলো আছে তার মধ্যে একটা প্রধান এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেস। তাহলে এই ছিল হচ্ছে পারঅক্সিজম। এখন পারঅক্সিজমের কাজটা কি? আচ্ছা, পারঅক্সিজমের কাজ বলার আগে হচ্ছে এটা কোত্থেকে সৃষ্টি হচ্ছে। তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তোমার একটা ছিল হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা বলতাম সিস্টারনি, যেটাকে বলেছিলাম লম্বা, এবং যেটার মধ্যে ছিল হচ্ছে তোমার রাইবোজোম যুক্ত ছিল, এটাকে কি বলা হয়েছিল? সিস্টারনি, যেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে আমাদের এই পারঅক্সিজমটা সৃষ্টি হচ্ছে। এটাকে আরেকটা নামে কিন্তু ডাকা হয়েছিল। যখন তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছিল তখন নিশ্চয়ই স্যার বলেছিল যেটাকে মাইক্রোজোম নামেও ডাকা হয়। তাহলে এই যেটা মাইক্রোজোম সেটাই হচ্ছে পারঅক্সিজম। আর এটার উৎপত্তি কোত্থেকে বললাম? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সেটার উৎপত্তি। এখন এটার কাজগুলো হচ্ছে, এটার মেইন কাজটা হচ্ছে একটা কোষের ভেতরে যে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেতটা হচ্ছে H2O2, ঠিক আছে? এই হাইড্রোজেন পারঅক্সাইড গুলা কিন্তু মারাত্মক বিষাক্ত এটা। তো এই হাইড্রোজেন পারঅক্সাইড গুলোকে সে ভেঙে ফেলে, ভেঙে পানি এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে। প্রথম কাজ কি বলেছি? যে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা কোষের ভেতরে থাকে সেটাকে এর ভেতরে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোকে ভেঙে এই পারঅক্সাইড থেকে পানি উৎপন্ন করে এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা জানি যে আমাদের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকটা জীবের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত অক্সিজেনও কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এই যে অক্সিজেন যারা আছে এখানে যে এনজাইমগুলো আছে তারা যে কাজটা করে তারা হচ্ছে আমাদের শরীরের কোষের ভেতরে অক্সিজেনের যে মাত্রাটা আছে সেটাকে একটা নিয়ন্ত্রণে রাখে, তার কন্ট্রোলে রাখে, যাতে মানে মাত্রাটা না বেড়ে যায় সে চেষ্টা সে করে। 3 নাম্বার সে যে কাজটা করতেছে সেটা হচ্ছে তোমার একটা কোএনজাইম নাম হচ্ছে NAD। এই NAD সে উৎপাদন করে, পুনরুৎপাদন করে। এরপর আরেকটা যেটা করে সেটা হচ্ছে ডিএনএ এবং হচ্ছে আরএনএ গঠনের জন্য প্রয়োজন হচ্ছে কিছু নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসগুলোর নাম হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং হচ্ছে ইউরাসিল। কয়টা বলেছি? 5টা নাম বলেছি। এই যে নাইট্রোজেন বেসগুলো আছে একটা ডিএনএ থেকে এই নাইট্রোজেন বেসগুলোকে ভেঙে ফেলতে সাহায্য করে, আবার নতুন করে এই নাইট্রোজেন বেসগুলা উৎপাদনে সে সাহায্য করছে। কেন ভেঙে ফেলছে? সেটা একটা কোষের যে প্রয়োজনেই সেটা ভেঙে ফেলছে, আবার প্রয়োজনে সে উৎপাদন করতে পারে। তাহলে পারঅক্সিজম শেষ হলো। পারঅক্সিজমের মধ্যে 3টা কাজ বলেছি। আর যদি এটা আবারও বলতে হয় তাহলে আবার পরে, এখন না, আমি ক্লাস শেষে 10 মিনিট আগে তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে গ্লাইঅক্সিজমে। পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজম দেখতে অবিকল একই রকম, শুধু আকৃতিতে পার্থক্য। পারঅক্সিজম যেটা ছিল এটার ব্যাসটা বেশি। পারঅক্সিজমের ব্যাস হচ্ছে তোমার 0.2 থেকে 17 মাইক্রোমিটার, তার মানে আকার একটু বড়। এখন শোনা যাচ্ছে ভয়েসটা? একটু হাত তুলবা। ভয়েস শোনা যাচ্ছে কি? হ্যাঁ, হাত তুলেছ, গুড। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এবার হাত নামিয়ে ফেলো। আবার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। তাহলে আমরা শুরু করেছিলাম হচ্ছে গ্লাইঅক্সিজম শুরু করেছিলাম। গ্লাইঅক্সিজম যেটা আছে সেটাকে কি বললাম? যেটা প্রথম সংজ্ঞাটা কি বলবো? যে একটা উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়। পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজমের মেইন পার্থক্য যেটা, পারঅক্সিজমটা পাওয়া যায় সমস্ত জীবেই, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, সব জায়গায় পাওয়া যায়। কিন্তু গ্লাইঅক্সিজম যেটা আছে এটা পাওয়া যায় কেবলমাত্র উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে গ্লাইঅক্সিজমটা।
তাহলে উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাচ্ছে এরকম তোমার হচ্ছে একটা আবরণী দিয়ে ঘেরা অবস্থায় ভেতরে ক্রিস্টাল আকারে এনজাইম থাকছে, যে কোষীয় অঙ্গাণুতে, তাকে বলা হচ্ছে গ্লাইঅক্সিজোম। আর এর আকারটা কত বলেছিলাম, আকারটা এর ব্যাসটা বলেছিলাম হচ্ছে 0.5 থেকে 1.5 মাইক্রোমিটার পর্যন্ত হচ্ছে গ্লাইঅক্সিজোমটার আকার থাকে। এখন এই গ্লাইঅক্সিজোমটা কিন্তু একই জায়গা থেকে, পারঅক্সিজোম যেখান থেকে সৃষ্টি হয়েছিল এটাও কিন্তু একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে। কোত্থেকে সৃষ্টি হচ্ছে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে তোমার বলা হয় সিস্টার্নি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 প্রকার, এক হচ্ছে সিস্টার্নি, যেগুলো নলাকার, যেগুলো কোনো শাখা থাকছে না এবং যেগুলোর মধ্যে রাইবোজোম যুক্ত হতে পারে। আর একটা হচ্ছে ভেসিকেল, যেগুলো বর্তুলাকার থাকে বা পানির ড্রপের মতো আকার থাকে। এগুলো মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে। আরেকটা ছিল হচ্ছে কি টিউবিউল, যেগুলো শাখান্বিত থাকে, যেগুলো সবসময় হচ্ছে মসৃণ থাকে, এগুলোর মধ্যে রাইবোজোম থাকে না। যাই হোক, আমাদের যে গ্লাইঅক্সিজোমটা আছে, গ্লাইঅক্সিজোমটা উৎপন্ন হচ্ছে কোত্থেকে? সেই সিস্টার্নি টাইপ, অর্থাৎ অমসৃণ টাইপ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেখান থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে এই গ্লাইঅক্সিজোমটার আকার গঠনটা কিন্তু একই রকম, শুধু পার্থক্যটা হচ্ছে এই মাঝখান জায়গায়। গঠনটা কি বলবো, যে এখানে একটা আবরণী দিয়ে ঘেরা থাকে, আর আবরণী যেটা আছে এটা হচ্ছে লিপিডের এরকম বাইলেয়ার থাকে। এটা কিসের বাইলেয়ার? লিপিডের বাইলেয়ার দিয়ে গঠিত থাকে। আর ভেতরে থাকছে কি দানাদার ম্যাট্রিক্স থাকছে, আর ম্যাট্রিক্সের ভেতরে থাকবে হচ্ছে এনজাইম, ক্রিস্টাল কোর। এখানে কি এনজাইম থাকছে? এখানে যে এনজাইমগুলো থাকছে তাদের মেইন কাজ হচ্ছে শ্বসন, আলোক শ্বসন সম্পন্ন করা। তোমার বইয়ে তুমি বেশ কিছু এনজাইমের নাম পাচ্ছ। এনজাইমগুলো কিসের? অত কিছু নাম মনে থাকছে, তুমি সংক্ষেপে কিন্তু বলতে পারো এখানে, যেটা হচ্ছে এখানে ফটো রেসপিরেশন ঘটতে সাহায্য করে যে এনজাইমগুলা, তারা এখানে থাকছে। কি? ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। কারণটা কি? এই গ্লাইঅক্সিজোমটা বললাম আমি যে মূলত কোথায় থাকছে? উদ্ভিদ কোষে থাকছে। উদ্ভিদ কোষের ঠিক কোন জায়গাতে থাকছে? উদ্ভিদ কোষের মধ্যে যে কোষগুলোর মধ্যে সঞ্চিত খাবার হচ্ছে তেল, বা যেখানে সঞ্চিত খাবার হচ্ছে লিপিড বা প্রোটিন, সেই জায়গাগুলোর মধ্যে থাকছে হচ্ছে এই গ্লাইঅক্সিজোম। আবার বলছি, যেখানে সঞ্চিত খাবার থাকছে তেল বা লিপিড বা হচ্ছে প্রোটিন, সেই জায়গাতে হচ্ছে এই গ্লাইঅক্সিজোমগুলা থাকছে। এছাড়া ছত্রাকের কোষে গ্লাইঅক্সিজোম আছে। কারণটা কি? ছত্রাকের যে সঞ্চিত খাবার সেটা কিন্তু তোমার হচ্ছে গ্লাইকোজেন জাতীয় হয়, আবার তেল চর্বি জাতীয় হয়, এই জন্য আছে। তারপর হচ্ছে ইস্টের মধ্যে গ্লাইঅক্সিজোমটা দেখা যায়। এখন এই গ্লাইঅক্সিজোমটার কাজ আমরা জানবো। কাজ কি? প্রথমত এটা যে কাজটা করে, দেখো একটা বীজ যখন অঙ্কুরিত হচ্ছে, একটা সিমের বীজ চিন্তা করো। যখন সিমের বীজটা তুমি খাচ্ছ, খেয়াল করে দেখবা দুইটা বীজপত্রের মাঝখানে ছোট্ট একটা পাতার মতো অংশ থাকে। এটা কি? একটা ভ্রূণ। সিম গাছ যেটা হবে সেটার একটা, উদ্ভিদটার একটা ভ্রূণ থাকে। তো এই ভ্রূণটা কিন্তু মনে করো যে এই বছর বৈশাখ মাসে আমি মানে বীজটা পেলাম, দেন পরের বছর মানে শীতকালে যে আমি সেই বীজটাকে লাগাচ্ছি বা সেটাকে শরৎকালে লাগাচ্ছি, এই যে এখানে 7-8 মাস সময় যাচ্ছে, এই সময়টা এই ভ্রূণটা কিভাবে বেঁচে আছে? এই ভ্রূণটা বেঁচে থাকার জন্য যে পুষ্টি উপাদান প্রয়োজন তা হচ্ছে এই বীজের যে বীজপত্র দুইটা আছে তার মধ্যে দেয়া আছে। আবার যে উদ্ভিদের শস্য থাকে, ঠিক আছে, সে শস্যের মধ্যেও দেওয়া থাকে, ঠিক আছে। তো এই যে যখন এখন হচ্ছে কি, এই যে বীজের বীজপত্র বা শস্যের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো কিভাবে আছে? তোমার হয় তেলের রূপে আছে, যেমন হচ্ছে সরিষার বীজ যেটা আছে সেখানে তেল হিসেবে আছে, বা প্রোটিন হিসেবে আছে, বা লিপিড হিসেবে আছে। এই যতদিন না পর্যন্ত এই ভ্রূণটা নিজে নিজে সালোক সংশ্লেষণ করে মাটি থেকে পানি নিচ্ছে, মাটি থেকে পানি এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে সালোক সংশ্লেষণের উপায়ে খাবার না তৈরি করতে পারছে, ততদিন এই বীজের ভেতর থাকা পুষ্টি উপাদান দিয়ে তাকে চলতে হচ্ছে। কি করছে তাহলে? কিভাবে সে চলতে পারছে? যখন আমি বীজটা লাগালাম তখন কি হচ্ছে, এর ভেতরে যে তোমার তেল ছিল বা লিপিড ছিল সেগুলা চেঞ্জ হচ্ছে। কিসে চেঞ্জ হচ্ছে? কার্বোহাইড্রেটে চেঞ্জ হচ্ছে। সেই লিপিডগুলা পরিবর্তিত হচ্ছে কোথায়? কার্বোহাইড্রেটে পরিবর্তিত হচ্ছে। এই কাজটা করছে কে? এই গ্লাইঅক্সিজোম এই কাজটা করছে। তাহলে গ্লাইঅক্সিজোমের প্রধান যে কাজটা সেটা হচ্ছে লিপিড থেকে কার্বোহাইড্রেট তৈরি করা। দেন সেই কার্বোহাইড্রেটকে কাজে লাগিয়ে শ্বসনিক বস্তু, আমরা যদি ধরি যে শ্বসনিক বস্তু হচ্ছে কার্বোহাইড্রেট, তখন এটা দিয়ে সেটা হচ্ছে শ্বসন চালিয়ে সেখান থেকে সে শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করছে।
2 নাম্বার কাজ এটা বলেছি। 1 নাম্বার কি বললাম, একটা লিপিড থেকে কার্বোহাইড্রেট উৎপন্ন করা। 2 নাম্বার বলেছি সে কার্বোহাইড্রেটকে এটিপিতে রূপান্তর করছে। কোন চক্রের মাধ্যমে? আলোক শোষণ যেটা ছিল বা ফটো রেসপিরেশন যেটা ছিল, ফটো রেসপিরেশনের মাধ্যমে সে হচ্ছে সেটাকে এটিপিতে রূপান্তর করছে। 3 নাম্বার কাজ আরেকটা যেটা করে, সে আবার যদি ওখানে সঞ্চিত খাবার হিসেবে প্রোটিন থাকে, প্রোটিনটাকেও কিন্তু সে চেঞ্জ করে কার্বোহাইড্রেটে রূপান্তরিত করতে পারে, মানে প্রোটিনটাকেও সে এই শ্বসনিক বস্তু হিসেবে কাজে লাগাতে পারে। তাহলে এটা ছিল হচ্ছে গ্লাই অক্সিজমের কাজ। পার অক্সিজমের কাজ কি বলেছিলাম, এই যেটা হাইড্রোজেন পার অক্সাইড যেটা ছিল সেটাকে ভেঙে ফেলে পানি এবং অক্সিজেনে রূপান্তর করা। 2 নাম্বার বলেছিলাম একটা কোষের মধ্যে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার বলেছিলাম নাইট্রোজেনের যে ক্ষারকগুলো আছে সেগুলো উৎপন্ন করা বা NADH উৎপন্ন করা। আর গ্লাই অক্সিজম যেটা আছে, গ্লাই অক্সিজমের কাজটা কি বললাম, যে এটার কাজটা হচ্ছে মেনলি একটা লিপিডকে কার্বোহাইড্রেটে রূপান্তর করা। কোথাকার? একটা বীজের ভিতরে যে লিপিড আছে সেটাকে কার্বোহাইড্রেটে রূপান্তর করা। তারপর হচ্ছে বললাম যে এই কার্বোহাইড্রেটটাকে দিয়ে সে শ্বসন উপায়ে এটিপি তৈরি করছে সব বীজের ভিতরেই। এরপর কি করছে, যদি কোনো প্রোটিন জাতীয় খাবার জমা থাকে সেটাকেও বিপাকীয় বস্তু হিসাবে ইউজ করছে। বিপাকীয় বস্তু মানে কি, সেটাকেও কাজে লাগিয়ে শ্বসন উপায়ে সেখান থেকেও সে এটিপি তৈরি করে নিচ্ছে। তাহলে এগুলা ছিল হচ্ছে গ্লাই অক্সিজমের কাজ। এরপর আমরা চলে আসবো হচ্ছে কোষ গহ্বর। এখানে লিখি নেই, শুধু মুখে বলছি। কোষ গহ্বর জিনিসটা কি? একটা উদ্ভিদ কোষেই বলি বা প্রাণী কোষে বলি, কোষের মধ্যে যে ফাঁকা জায়গাটা দেখি যেখানে তোমার কিছু তরল পদার্থ পূর্ণ থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে কোষ গহ্বর। যদি আমরা একটা তরুণ কোষ নেই তখন দেখবো এখানে কোষ গহ্বরের আকারটা ছোট ছোট থাকে, বেশ ছোট ছোট আকারের কোষ গহ্বর থাকে। কিন্তু পরিণত যখন হয়ে যায় একটা কোষ, তখন দেখা যায় সবগুলা কোষ গহ্বরে একসাথে মিলিত হয়ে কোষ গহ্বর আকারটা একটু বড় হয়েছে। এখন উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা কোথায় থাকছে? উদ্ভিদ কোষটা যদি আমি এরকম করে ষড়ভুজ আকৃতি করে রাখি, ঠিক আছে, উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা সব সময় অবস্থান করবে হচ্ছে এই মাঝখানে অবস্থান করবে। আর যদি এটা প্রাণী কোষ হয়ে থাকে, প্রাণী কোষে সাধারণত এরকম কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষে সাধারণত থাকে না, যদিও থেকে থাকে তাহলে সেটা ছোট আকারের এবং হচ্ছে এই আশেপাশে মাঝখানে অবস্থান করবে না, চারপাশে অবস্থান করছে। এখন এই যে আমরা পড়ছিলাম হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বরের গঠনটা কিরকম, কিভাবে তৈরি হচ্ছে? কোষ গহ্বরটা হচ্ছে এই যে মাঝখানে যে সাইটোপ্লাজম আছে, এই জিনিসটা আসলে কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাস্টের একটা অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটা এই মাঝখানে এসে এখানে এসে একটা ঘন হয়ে যাচ্ছে এবং এখানে একটা মেমব্রেন তৈরি করছে, একটা পর্দা তৈরি করছে এটাকে ঘিরে। এখানে যে তরল পদার্থটা আছে এটাকে ঘিরে একটা পর্দা তৈরি করছে। এই প্রোটোপ্লাজম দ্বারা তৈরি এই যে এখানে একটা পর্দা, সেই পর্দাটাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট। কি বলেছি? টোনোপ্লাস্ট বললাম। তাহলে এই কোষ গহ্বরের চারপাশে যে আবরণটা থাকে সেটাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট বলা হয়। এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে প্রায়, যে টোনোপ্লাস্ট জিনিসটা কি। তাহলে টোনোপ্লাস্টটা কি? যে কোষ গহ্বরের চারপাশে যে প্রোটোপ্লাজম নির্মিত আমরা রাবারের মতো স্থিতিস্থাপক গুণ সম্পন্ন যে পর্দাটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট বলা হচ্ছে। এখন এই যে কোষ গহ্বর আছে, এই কোষ গহ্বরটা কি দিয়ে গঠিত? ভেতরে কি থাকছে কোষ গহ্বরের ভেতরে? কোষ গহ্বরের ভেতরে থাকছে তোমার মানে অধিকাংশ যেটা আছে সেটা হচ্ছে পানি। আর সেই পানির সাথে তোমার কিছু অজৈব লবণ, অজৈব উপাদান এখানে যুক্ত থাকছে। সেই সাথে সবচেয়ে বেশি যেটা থাকে সেখানে হচ্ছে বর্জ্য পদার্থ থাকে, এটা বর্জ্য পদার্থে পূর্ণ থাকে। এছাড়া কিছু জৈব অ্যাসিডও এর ভেতরে থেকে থাকে। এখন কোষ গহ্বরের মেইন কাজটা কি? কোষ গহ্বরের কাজ হচ্ছে একটা কোষের ভেতরে যে পিএইচ আছে সেটাকে নিয়ন্ত্রণ করা, তারপর হচ্ছে বর্জ্য পদার্থটা ধারণ করা, তারপর আরো বলতে পারি হচ্ছে এই কোষের ভেতরে যে পানির চাপ আছে সেটাকে নিয়ন্ত্রণ করা। এটা ছিল কোষ গহ্বর। এখন চলে আসি হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সংজ্ঞা। আমরা সবাই জানি যে একটা কোষের ভেতরে আমরা দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিয়ে ঘেরা যে কোষীয় ঘেরা যে বৃত্তাকার একটা গঠন দেখতে পাই, যার ভেতরে এরকম তোমার কিছু থাকবে হচ্ছে কি থাকবে, কিছু তরল পদার্থের মতো বা জেলির মতো
কিছু জিনিস থাকবে যেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম বলা হচ্ছে, এবং সেই নিউক্লিওপ্লাজমের মধ্যে যখন চুলের মতো কিছু ক্রোমাটিন জালিকা দেখতে পাবো, তখন সেই গোলাকার যে গঠনটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস বলবো। এই নিউক্লিয়াস যেটা আছে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। এটাকে তোমার একটা কোষের মস্তিষ্ক বলা হয়, বা কোষ, এটাকে কেন্দ্রিকা নামেও ডাকা হয়। তো নিউক্লিয়াসটা প্রথম যিনি আবিষ্কার করেছিলেন উনি নাম হচ্ছে তোমার রবার্ট ব্রাউন, বিজ্ঞানীর নাম লিখে দেওয়া আছে। সালটা ছিল হচ্ছে 1831 সালে। উনি অর্কিড যে উদ্ভিদগুলো আছে, অর্কিড জাতীয় উদ্ভিদের পাতা থেকে এটা আবিষ্কার করেছিলেন। আর অর্কিডটার নাম খুব সম্ভবত ছিল রাসনা। রাসনা উদ্ভিদের পাতার যে কোষ আছে সেখানে উনি প্রথম এই নিউক্লিয়াসটা দেখতে পেয়েছিলেন। এখন এই যে নিউক্লিয়াস আছে এটা আমরা কোথায় পাচ্ছি বা কোথায় পাচ্ছি না? আমরা নিউক্লিয়াসটি পাচ্ছি হচ্ছে যত রকম প্রকৃত কোষী জীব আছে সমস্ত প্রকৃত কোষের মধ্যে হচ্ছে আমরা নিউক্লিয়াস পাচ্ছি। ইউক্যারিওটিক সেল যেখানে যেখানে আছে সব জায়গায় আমরা নিউক্লিয়াস পাচ্ছি, কিন্তু একটা ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে একটা প্রকৃত কোষ হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, আরবিসি। আমাদের রেড ব্লাড সেল কিন্তু একটা প্রকৃত কোষ, কিন্তু এখানে পরিণত অবস্থায় যে মানে লোহিত রক্তকণিকাটা আছে এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা হচ্ছে আমাদের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে। আর হচ্ছে যদি উদ্ভিদের ক্ষেত্রে বলে থাকি, উদ্ভিদের ক্ষেত্রে বলবো হচ্ছে সিপ কোষ থাকে। তোমরা যখন জাইলেম ফ্লোয়েম পড়েছিলে তখন একটা কোষ ছিল লম্বা আকারের ছিল, ঠিক আছে, সিপ কোষ। যখন সিপ কোষটা কচি অবস্থায় থাকে তখন কিন্তু এর মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু এটা পরিণত হয়ে গেলে এর ভেতরটা পুরোটা ফাঁকা হয়ে যায়, এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে পরিণত সিপ কোষে আমরা এই নিউক্লিয়াসটা দেখতে পাই না। এখন এটা বলেছি কোথায় কোথায় পাচ্ছি, কি বলেছি, সমস্ত প্রকৃত কোষে পাচ্ছি। আর পাচ্ছি না কোথায়? একে যে দুইটা ব্যতিক্রম বললাম, আর হচ্ছে আদি কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। সংখ্যাটা কত? সাধারণত একটা কোষে একটা নিউক্লিয়াস থাকবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে দেখা যায় কিছু কিছু শৈবাল আছে, যেমন তোমার হচ্ছে ভাউচেরিয়া, তারপর হচ্ছে তোমার আরেকটা নাম বলতে পারি বোট্রাইডিয়াম। এটার মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা অনেক বেশি থাকে, নির্দিষ্ট নাই এরকম। ভাউচেরিয়া শৈবালটা যেরকম এটা হচ্ছে এরকম, যে এখানে আমি যে একটা পেনটা ধরে রাখছি এরকম নলের মতো, ভেতরটা ফাঁপা নলের মতো, সরি ভেতরটা ফাঁপা না, পুরাটাই এরকম নলের মতো, মানে পুরা নিরেট। এর ভেতরে কোনো প্রস্থ প্রাচীর নাই, একবার আগাগোড়া শৈবালটা যদি এখান থেকে এতটুকু লম্বা হয়ে থাকে পুরাটা জুড়ে একটা কোষ, এবং সেই কোষের ভিতরে তোমার অগন্তি নিউক্লিয়াস। ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যখন কোষের বিভাজন হয়, কোষ বিভাজনের কিন্তু দুইটা ধাপ। একটা হচ্ছে মানে মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ধাপ। একটা হচ্ছে প্রথম হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হবে, দেন সাইটোপ্লাজমের বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় কি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো যখন দেখা যায় একটা কোষের বিভাজন প্রক্রিয়ায় শুধু নিউক্লিয়াসটা বিভাজিত হলো, কিন্তু সাইটোপ্লাজম যেটা ছিল সেটা বিভাজিত হয় না, তাহলে কি দেখা যাবে? একটা কোষ দেখা যাবে যেটার মধ্যে প্রথমত দেখবো আমরা একটা কোষ যার মধ্যে দুইটা নিউক্লিয়াস। এরপরে আবারও এরকম ঘটনা বারবার ঘটতে থাকলো, তখন আমরা দেখতে পাবো যে একটা কোষের ভিতরে অনেকগুলা নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজম টোটাল একটাই আছে। তাহলে এরকম যে দশাটা এটাকে বলা হয় যে সিনোসাইট দশা। এই সিনোসাইট দশাটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? যেখানে নিউক্লিয়াসের সংখ্যা অনেকগুলো থাকে। শৈবালের নাম বললাম তোমার হচ্ছে ভাউচেরিয়া, আর একটা বললাম বোট্রাইডিয়াম। তারপর কিছু ছত্রাক আছে, যেমন পাউরুটির উপরে যে ছত্রাকগুলো হয়, বা আমরা যে অ্যান্টিবায়োটিক হিসেবে যে ছত্রাকটা খাই, অ্যান্টিবায়োটিক হিসেবে কি খাচ্ছি? পেনিসিলিয়াম খাচ্ছি অনেকে, এটা একটা। তাছাড়া আরেকটা হচ্ছে মিউকর, রাইজোপাস। তো এগুলোর মধ্যে তারপর হচ্ছে মিউকোরাইজোপাস, এই কটা উদাহরণ যথেষ্ট। এদের মধ্যে হচ্ছে আমরা দেখতে পাই যে সিনোসাইট দশাটা দেখতে পাই, অর্থাৎ এখানে বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাটা দেখতে পাই। আবার আমাদের গায়ের যে ঐচ্ছিক পেশিগুলো আছে, এখানে যে পেশিগুলো আছে, যে পেশিগুলোর কারণে তুমি হাত মুভ করতে পারছো, তো এই ঐচ্ছিক পেশিগুলোর মধ্যেও কিন্তু সিনোসাইট দশা থাকে, এখানেও কিন্তু নিউক্লিয়াস বেশি থাকে। একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে না, অনেকগুলো নিউক্লিয়াস থাকে। আবার আমাদের যে অস্থি মজ্জা আছে, একটা অস্থির ভেতরে মাঝখানে যে অংশ আছে, সেখানেও আমরা এরকম বহু নিউক্লিয়াস দেখতে পাই। তাহলে আমরা নিউক্লিয়াস পড়ছিলাম, নিউক্লিয়াসের আবিষ্কারককে ওনার নাম বললাম, তারপর হচ্ছে নিউক্লিয়াসটার একটা কোষে সেটা সংখ্যা কত হতে পারে, বা নিউক্লিয়াসটা আমরা কোথায় কোথায় পাচ্ছি সেটা বললাম। এখন নিউক্লিয়াসটার আকৃতি কিরকম, আকার আকৃতি কিরকম? সাধারণত নিউক্লিয়াসটা তোমার এরকম গোল আকার হয়ে থাকে, তবে মাঝে মাঝে দেখা যায় উপবৃত্তাকার দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় যে ফিউজিফর্ম আকৃতির। ফিউজিফর্ম মানে হচ্ছে মূল, একটা উদ্ভিদের মূল যে আকৃতি থাকে কিরকম থাকে, মানে মূলা বা গাজরের যে আকৃতিটা আছে
এটাকে বলা হচ্ছে ফিউজিফর্ম আকৃতি, এরকম থাকে। মাঝে মাঝে দেখা যায় এরকম পেঁচানো থাকে বা শাখান্বিত থাকে, এরকম থাকতে পারে। তো নিউক্লিয়াসটার যে ব্যাস আছে, গোলাকার নিউক্লিয়াসের যে এরকম ব্যাস, সেই ব্যাসটা হচ্ছে তোমার 1 মাইক্রন। সাধারণত একটা কোষের মধ্যে সে 10 থেকে 15 ভাগ জায়গা জুড়ে সে অবস্থান করে। এখন এটা ছিল নিউক্লিয়াসের আকার আকৃতি। এখন যেটা বলবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের রাসায়নিক গঠন কি, এর ভেতরে কি আছে। সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আছে, তাছাড়া আছে তোমার এখানে প্রোটিন, লিপিড, কিছু এনজাইম, কোএনজাইম, ঠিক আছে, কিছু ধাতব উপাদান, এইসব হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে আছে। এখন নিউক্লিয়াসের অংশটা, নিউক্লিয়াসের গঠনটা আমরা দেখতে চাচ্ছিলাম। নিউক্লিয়াসের গঠনটা, এটা স্ট্রাকচারটাকে আমরা 4টা ভাগে বর্ণনা করতে পারবো। 1 হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, 2 নিউক্লিওলাস, 3 হচ্ছে ক্রোমাটিন তন্তু, 4 হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো আর আরেকটা জিনিস, আচ্ছা নিউক্লিয়ার একটু পরে বলি। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ জিনিসটা কি? এই যে নিউক্লিয়াস আছে, এটা একটা দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিয়ে ঘেরা। এই আবরণীটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের চারপাশে যে একটা দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে ঘেরা থাকছে, সেই পর্দাটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ শব্দটা কোথেকে আসছে? আমরা যে আগে চিঠি পোস্ট করতাম তখন বাইরে একটা খাম থাকতো, ঠিক একই রকম খামের মতো করে সে নিউক্লিয়াসের ভিতরে যাবতীয় পদার্থকে নিজের ভিতরে রাখছে। সো এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বলা হচ্ছে। এখন এই যে দ্বিস্তর বিশিষ্ট নিউক্লিয়ার এনভেলপটা আছে, এটার মাঝে মাঝে আমরা কিছু ছিদ্র দেখতে পাচ্ছি, যে এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এরকম ছিদ্র দেখতে পাই। ছিদ্রটা তোমার নির্দিষ্ট থাকে না, এটা এখানে অগুন্তি থাকে, ঠিক আছে। নিউক্লিয়ার রন্ধ্র, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্র যেগুলো ছিল, নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস, একটা ছিদ্রগুলো ব্যাস কতটুকু? 9 ন্যানোমিটার। এখানে একটা নিউক্লিয়ার তোমার রন্ধ্রের আকারটাকে আমি এখানে একটু এঁকে দেখানোর চেষ্টা করেছি। নিউক্লিয়ার রন্ধ্র যেটা ছিল, তুমি তোমার বইয়ে এরকম একটা চিত্র পাচ্ছ, ঠিক আছে, এটাকে আমি এঁকেছি। নিউক্লিয়ার রন্ধ্রটা কিরকম? নিউক্লিয়ার রন্ধ্রটা হচ্ছে তোমার বাইরের দিকে এবং ভেতরের দিকে, দুই দিকে তোমার 8টা করে এরকম বৃত্তাকার করে 8টা করে প্রোটিন গ্র্যানুয়েল থাকে। কি থাকছে? প্রোটিন গ্র্যানুয়েল। কয়টা করে থাকছে? 8টা করে। এখানেও 8টা এঁকেছি, তার পেছনেও 8টা এঁকেছি। অর্থাৎ এই সামনের দিকে এখানেও থাকবে 8টা, আবার ভেতরের দিকেও থাকছে 8টা গোলাকার কিছু প্রোটিন গ্র্যানুয়েল থাকছে। এই প্রোটিন গ্র্যানুয়েলের মাঝখানে ভেতরে দেখো লম্বা করে লাল রঙের আঁকা হয়েছে, আরেকটা এরকম দেখো লম্বা একটা প্রোটিন আছে। এই প্রোটিনটাকে বলা হচ্ছে যে ট্রান্সপোর্টার। মাঝখানে যে লম্বা করে যে প্রোটিনটা আছে সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টার। এখন এই যে তোমার হচ্ছে প্রোটিন গ্র্যানুয়েলগুলো ছিল, এই প্রোটিন গ্র্যানুয়েলগুলো আবার এই পরস্পরের সাথে তোমার সাইকেলের চাকার মধ্যে যেরকম শিক থাকে না, যেগুলোকে বলা হয় স্পোক, সেরকম স্পোক দিয়ে পরস্পর আবার যুক্ত থাকে। এখানে লাল রঙের আমি ভিতরে যে সংযুক্ত করলাম, এই জায়গাগুলো কি বলা হচ্ছে? স্পোক। এগুলো হচ্ছে স্পোক। তাহলে স্পোক দিয়ে হচ্ছে প্রোটিন গ্র্যানুয়েলগুলো যুক্ত আছে। এখন মাঝখানে যে একটা ট্রান্সপোর্টার দেখিয়েছিলাম, মাঝখানে ট্রান্সপোর্টার যে প্রোটিনটা আছে, বড় আকৃতির প্রোটিন, সেটা কিভাবে যুক্ত আছে? এটা হচ্ছে এই যে এই দুই পাশে যেটা আছে, এই দুই পাশে লাল রঙের আঙুলের মতো যে দুটো স্ট্রাকচার আছে, এটা হচ্ছে এটা, মানে কি নিউক্লিয়ার এনভেলপ। তাহলে এই মাঝখানে ট্রান্সপোর্টারটা এই দুটো এনভেলপের সাথে দেখো সবুজ রঙের দুটো গঠন দেখতে পাচ্ছ, এখানে একটা গঠন, এখানে একটা গঠন, মানে পিনের মতো বা হচ্ছে স্কচটেপের মতো। এটার নাম হচ্ছে তোমার অ্যাঙ্কর প্রোটিন। এটাও একটা প্রোটিন। অ্যাঙ্কর প্রোটিন দিয়ে এই মাঝখানে যে ট্রান্সপোর্টারটা আছে সেটা যুক্ত হয়ে আছে। এই অ্যাঙ্কর প্রোটিনের একটা প্রান্ত হচ্ছে তোমার নিউক্লিয়ার এনভেলপে যুক্ত, আরেকটা প্রান্ত কোথায়? এই মাঝখানে যে ট্রান্সপোর্টার আছে তার গায়ে যুক্ত। সে এই ট্রান্সপোর্টারটাকে মাঝামাঝি জায়গায় আটকে রাখছে। এরপরে ভেতর দিকে দেখো এই যে আরো আবার 8টা প্রোটিন গ্র্যানুয়েল আছে। এরা হচ্ছে একটা ফাইবার নির্মিত, একটা তন্তু নির্মিত একটা খাঁচা দিয়ে ভেতরে ঝুলে থাকে। এই পাশটা হচ্ছে সাইটোপ্লাজমের পাশ, মানে হচ্ছে এটা, মানে একটা নিউক্লিয়াসের বাইরের দিক। আর খাঁচাটা কোথায় থাকবে? নিউক্লিয়াসের ভেতরের দিকে থাকবে। তাহলে এই ছিল নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপের কাজ কি?
নিউক্লিয়ার এনভেলপের কাজ মূলত এই যে ট্রান্সপোর্টার যে আছে সে যে কাজটা করছে মূলত কোষের একটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরে কোনো একটা পদার্থকে ঢুকতে দিচ্ছে বা বের হতে দিচ্ছে। ওরা মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ভেতর থেকে যে আরএনএ গুলো আছে আরএনএ গুলোকে ট্রান্সপোর্ট করে আরএনএ গুলোকে সাইটোপ্লাজমে পাঠিয়ে দিচ্ছে। আর এছাড়া যেটা করে সেটা হচ্ছে একটা সাইটোপ্লাজম থেকে একটা নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস আছে, ক্রোমাটিন তন্তু আছে, নিউক্লিওপ্লাজম আছে, এদেরকে আলাদা করে রাখছে, এই কাজগুলো করছে। এখন একটা সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যে মাতৃকা আছে এটার দুটার মধ্যে পার্থক্যটা কি আমরা এখন দ্বিতীয় যেটা পড়বো সেটাকে বলে নিই। তারপর দ্বিতীয়ত পড়বো হচ্ছে নিউক্লিওপ্লাজমটা জানবো। নিউক্লিওপ্লাজমটা কি? এই যে নিউক্লিয়াসের ভেতরে আমরা এরকম জেলির মতো যে জিনিসটা দেখতে পাচ্ছি যেটা কিনা দানাদার, সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের সাথে পার্থক্য হচ্ছে সাইটোপ্লাজমটা হচ্ছে তোমার কলয়েড ধর্মী। কলয়েড ধর্মী মানে কি? একটা তরল পদার্থ থাকবে, তরল পদার্থের মধ্যে এরকম দানাদার বস্তু থাকবে যারা হচ্ছে মনে করো এটা একটা বক্সের মধ্যে তরল পদার্থ আছে, দানাদার পদার্থগুলা তোমার এরকম করে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে, সব জায়গায় সমানভাবে ব্যাপ্ত অবস্থায় আছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন এই দশাটাকে আমি বলছি হচ্ছে কলয়েড দশা। আর নিউক্লিয়াসের ভিতরে যেটা আছে এটা আমি লিখে দিলাম, এটা হচ্ছে কলয়েড। কলয়েড কোথায়? সাইটোপ্লাজম হচ্ছে কলয়েড। এখন আরেকটা শব্দ বলবো, নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওপ্লাজমটা আছে এটাকে বলা হয় অ্যামরফাস। অ্যামরফাস, এটাকে বলা হয় অ্যামরফাস প্রকৃতির। অ্যামরফাসটা কিরকম? এখানে যে তোমার দানাদার বস্তুগুলো আছে এরা না মোটামুটি কাছাকাছি অবস্থান করে। অ্যামরফাস প্রকৃতি হচ্ছে এরকম থাকছে, মানে দানাদার বস্তুগুলা মোটামুটি কাছাকাছি হয়ে আছে। তাহলে এই জিনিসটা কি ঘনত্বটা একটু বেশি থাকবে না? দেখো তো, তুমি কিন্তু দেখেই বুঝতে পারছো এটা কিন্তু ঘনত্ব বেশি। তাহলে একটা সাইটোপ্লাজমের মধ্যে কি দেখা যাচ্ছে? একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে। কিভাবে আমি নিউক্লিয়াসটাকে চিনতে পারলাম? দেখলাম যে এটা আবরণী দিয়ে ঘেরা আছে এবং ভেতরটা একটু অপেক্ষাকৃত বেশি ঘন। তাহলে এটার প্রকৃতিটা কি? অ্যামরফাস প্রকৃতি। আর সাইটোপ্লাজমের প্রকৃতি হচ্ছে কলয়েড প্রকৃতি। তাহলে আমরা পড়ছিলাম নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি? এই নিউক্লিয়ার এনভেলাপ দিয়ে ঘেরা, ভেতরে আমরা যে স্বচ্ছ দানাদার এবং জেলির মতো থকথকে পদার্থটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওপ্লাজমের কাজটা কি? নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে ভিতরে যে নিউক্লিওলাস আছে এবং ক্রোমাটিন জালিকা আছে সেটাকে ধারণ করা এবং ভেতরে যে যে বিক্রিয়াগুলো হচ্ছে সেই বিক্রিয়াতে সাহায্য করা, অর্থাৎ এখানে ভিতরে বিক্রিয়া ঘটানোর জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেগুলোকে ধারণ করা, অর্থাৎ ওই একটা কোষের যে জৈবনিক ক্রিয়াকলাপ আছে সেটাতে সাহায্য করছে। আচ্ছা, 3 নম্বরে এখন যেটা দেখবো সেটা দেখবো হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস জিনিসটা কি? একটা নিউক্লিয়াসের ভেতরে দেখলাম যে আমরা গোলাকার ছোট্ট ঘন এবং হচ্ছে উজ্জ্বল বর্ণের একটা পদার্থ দেখতে পাই, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে তোমার সবটাই মানে অধিকাংশ যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে এটা প্রোটিন এবং আরএনএ দিয়ে নির্মিত। এটা হচ্ছে এটার বেশিরভাগই হচ্ছে প্রোটিন এবং আরএনএ দিয়ে এটা নির্মিত, সামান্য পরিমাণ ডিএনএ থাকে। এই যে নিউক্লিয়ার লাস্টটা আছে, এই নিউক্লিওলাসটা দেখা যায় এটা একটা ক্রোমোজোমের সাথে সবসময় যুক্ত থাকে। নিউক্লিওলাসটা দেখা যায় একটা ক্রোমোজোমের সাথে এরকম যুক্ত থাকে, ঠিক আছে। তো ক্রোমোজোমের মধ্যে যে অংশে সে যুক্ত আছে, ক্রোমোজোমের যেই জায়গাতে সে যুক্ত আছে এই জায়গাটাকে বলা হচ্ছে স্যাট, SAT, স্যাট বলা হয়। আর যে ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াস যুক্ত থাকে সেই ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ধারণা করা হয় এই স্যাট ক্রোমোজোমের যে এখানে স্যাটেলাইট আছে, একটা গোলাকার বৃত্তাকার মাথা থাকে, যখন আমরা নেক্সট ক্লাসে যাব তখন দেখবো এই স্যাটেলাইট থেকে ধারণা করা হয় যে নিউক্লিওলাসটার উৎপত্তি ঘটে। তো এই নিউক্লিওলাসটার কাজ কি? নিউক্লিওলাসটার কাজ হচ্ছে এটা তোমার আরএনএ এবং হচ্ছে প্রোটিন উৎপন্ন করে, আরএনএ এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করছে। এছাড়া যেটা করছে একটা কোষের ডিএনএ তৈরি করার জন্য যে নিউক্লিওটাইডসগুলো আছে সেগুলোর ভান্ডার হিসেবে কাজ করছে। ডিএনএর নিউক্লিওটাইডস জিনিসটা কি? নিউক্লিওটাইড মানে হচ্ছে একটু আগে তোমাদের যে নাইট্রোজেন বেসগুলোর কথা বলেছিলাম, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, ঠিক আছে, এগুলোর সাথে যখন একটা 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার যুক্ত হচ্ছে তখন এটাকে বলা হবে নিউক্লিওসাইড। যখন এই দুজনের সাথে আবার একটা ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে তখন এটাকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে এর ভিতরে থাকছে কি? নিউক্লিওটাইড থাকছে। এখন সব শেষে আছে ক্রোমাটিন তন্তু। একটা কোষের বিভাজনরত অবস্থায়
বিভাজনরত অবস্থায় না, যখন বিশ্রামরত অবস্থায়। বিশ্রামরত অবস্থাটাকে বলা হচ্ছে কোষচক্রের মধ্যে, মানে একটা কোষ কিন্তু সারাক্ষণই বিভাজন পর্যায়ে থাকে না, একটা বিভাজনের পর কিছুক্ষণ সময় নেয় আবারও নিজের আকৃতিটাকে আগের মতো করার জন্য। এই দশাটাকে বলা হয় তার ইন্টারফেস দশা বা হচ্ছে বিশ্রামরত অবস্থা। তখন আমরা একটা কোষের মধ্যে দেখতে পাই চুলের মতো কিছু তন্তুর মতো দেখতে পাই, এইগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু বলা হচ্ছে। যখন এই ক্রোমাটিন তন্তুগুলা ভাঁজ হয়ে খাটো হয়ে যাচ্ছে, তখন এই ক্রোমাটিন তন্তুগুলোকে আমরা বলবো কি ক্রোমোজোম বলবো। এই ক্রোমাটিন তন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন কোনটা? যেটা কিনা অধিক কুণ্ডলিত হয়ে আছে। আর যখন এটাকে আমরা কোনো রঞ্জক পদার্থ দিয়ে রঞ্জিত করব, একটা রঞ্জক পদার্থ আছে নাম হচ্ছে ফুলজিন, তখন এটা বেশি রঞ্জন ক্ষমতা ধারণ করবে, বেশি রঙিন হয়ে যাবে, তখন এটাকে বলা হবে হচ্ছে হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিনের মধ্যে যে তোমার ডিএনএ থাকে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় টাইপ। আর ইউক্রোমাটিন হচ্ছে যেগুলো কম প্যাঁচানো থাকে এবং কোনো রঞ্জক পদার্থ দিলে এটা বেশি ধারণ করছে না, হালকা কালার দেখা যায়। এবং এখানে যে ডিএনএ গুলো আছে সেগুলো হচ্ছে সক্রিয় ডিএনএ, এটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। এখন আমি একটু প্রশ্ন পর্বে চলে যাচ্ছি, এটা নিউক্লিয়াসটা শেষ হয়েছে। তোমাদের কার প্রশ্ন থাকলে করতে পারো। প্রথম হচ্ছে সিফাত হোসেন সিয়াম, হাত তুলেছো, আমি তোমাকে আনমিউট করেছি, কথা বলতে পারো, হ্যাঁ বলো। ম্যাম, বলো। আমাদের শরীরে ঐচ্ছিক পেশির কোষ কি তাহলে বিভাজন হয় না? হয়তো কোষ বিভাজন হচ্ছে, কিন্তু ওই মানে নিউক্লিয়াসটা ওই ভিতরে থাকছে, এখান থেকে আরেকটা কোষ সৃষ্টি হতে পারতেছে না। একটা কোষের ভিতরে নিউক্লিয়াস হয়ে হয়ে ও মানে পেশিগুলো লম্বা হচ্ছে, এরকম হচ্ছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর প্রশ্ন, আর কার কোনো প্রশ্ন নাই? তোমাদের কাছ থেকে আগে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ সময়টা কেটে যাবে, এখনই কিন্তু লাইনটা কেটে যাবে। তনয়, হ্যাঁ তনয় বলো। ম্যাডাম টনোপ্লাস্টটা একটু বুঝাইতেন। টোনোপ্লাস্ট হচ্ছে কোষের ভেতরে যে কোষ গহ্বরটা আছে, এই কোষ গহ্বরের চারপাশে যে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমটা ঘন হয়ে থাকে। এখানে যে সাইটোপ্লাজমটা আছে এটা কি বলছেন? প্রোটোপ্লাজম। এই প্লাজমটা ঘন হয়ে একটা পর্দা সৃষ্টি করে, এই পর্দাটাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট। তা টোনোপ্লাস্ট কি? কোষ গহ্বরের বাইরের যে আবরণী আছে এটাকে বলা হচ্ছে তোমার টোনোপ্লাস্ট। আচ্ছা, এরপর হচ্ছে সাদ। সাদ বলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম বাবা, বলো। ম্যাডাম আমরা কি ম্যাডাম মানে সবকিছু পড়বো? কাজ মানে একটু বলে দিলে, গাইডলাইন দিলে ভালো হতো ম্যাডাম। কোনগুলো বেশি মানে পড়বো, মানে কাজ কঠোর না রাসায়নিক সব গঠন? সব 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 কোনো সব? সব কোনো বাদ নাই। আচ্ছা, এরপরে কি হচ্ছে নিলয়, নিলয় কান্তি। জি ম্যাম। ম্যাম আপনি কি আমাদের কলেজে আপনি ক্লাস করাবেন নাকি ওই স্যারই করাবে? তোমাদের বায়োলজি টিচার তিনজন, লেকচারার তিনজন এখানে, ও ঠিক ও আছে? ম্যাডাম আপনার নামটা আমার মনে নেই সত্যি, আপনার তানিয়া, নামটা কি? তানিয়া ম্যাডাম, একমাত্র ম্যাডাম। আর বায়োলজি ও ডিপার্টমেন্টে আর কোনো ম্যাডাম নাই, একমাত্র ম্যাডাম। ও আচ্ছা, আচ্ছা, এখন যে নিলয় থ্যাংক বলতে ইউ বলো, কি বলতে চাচ্ছ? ম্যাডাম। এটাই বলতে চাইছিলাম যে আপনি আর কি ক্লাস করবেন নাকি আমাদের, ক্লাসটা ভালো হয়েছে। স্যারও ভালো ক্লাস নেয়। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম আপনারটাও ভালো।